সবাইকে অভিনন্দন। আপনারা দেখছেন মুফতি মনির কাসিমির হাতে কেমন হবে আগামী নারায়ণগঞ্জ 4। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্ম। তারা আজকে সরাসরি নির্ভীক স্পষ্ট প্রশ্ন করবেন। তিনি মুখোমুখি আছেন। আজকে আমরা তার দৃষ্টিভঙ্গি এবং তার দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি আগামী প্রজন্মকে কি দিবেন সে ব্যাপারে আজকে তার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা এবং সংগঠক। তো হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি MRT-2 প্রকল্প থেকে নারায়ণগঞ্জ অংশ বাদ দেওয়ায় শহরবাসী উদ্বিগ্ন। একজন জনপ্রতিনিধি হিসেবে এ ব্যাপারে আপনার অবস্থান ও পদক্ষেপ কি? ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সকল উপস্থিতিকে এবং বিশেষ করে ছাত্র ভাইদেরকে। এটা অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি বাণী খুব প্রসিদ্ধ, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। যে দেশের পরিচালকরা যেমন হবে, দেশের নেতৃবর্গ যেমন হবেন, তাদের চরিত্রের প্রভাব পড়বে জনগণের মধ্যে। জনগণ সেই চরিত্রেই চরিত্রবান হবে। এ পর্যন্ত 54 বছরে 2-4 বছর বাদ দিলে বাকি সময়টা আমাদের দেশটাকে যারা পরিচালনা করেছেন তারা চারিত্রিকভাবে ভালো ছিলেন না, দুর্নীতিপরায়ণ ছিলেন। মিথ্যাকে খুব সাবলীলভাবে সত্যের মতো বলে যেতে পারতেন। বিধায় তাদের যারা দোসর ছিল, তাদের যারা সহকর্মী ছিল, তারাও জনগণকে কীভাবে প্রতারিত করা যাবে এটা ভালো করে আয়ত্ত তারা করেছিলেন। বিগত সময়ের যারা এখানে ছিলেন, দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতারণা, বহুমুখী প্রতারণার একটা অংশ হলো আমাদের MRT-2 এই প্রকল্প। এছাড়াও আরও কিছু প্রকল্প আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম যে এগুলো হবে। যেমন এখানে পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, যেমন এখানে হসপিটাল হওয়ার কথা ছিল। ঠিক এটাও সেই ধরনের একটি প্রকল্প যেটাকে আমাদেরকে চোখে বালি দেওয়া হয়েছে এক ধরনের। এই বাস্তবে এটাকে পাশ করানো হয়নি, কিন্তু ওয়েবসাইটে এটাকে পাশ করানো দেখানো হয়েছিল দুর্নীতি করে। তাহলে যে সমাজে মানুষ এমনটি হয় যে তারা দুর্নীতি সহ্য করতে করতে দুর্নীতিটাই নীতিতে পরিণত হয়, সেখানে যা হওয়ার কথা আমাদের বেলা সেটাই ঘটেছে। এখন প্রশ্ন হতে পারে এটার প্রতিকার কি? প্রতিকার একটাই, সৎ এবং নিষ্ঠাবান মানুষকে ক্ষমতায়ন করতে হবে। আজ হোক কাল হোক, যেদিন এটা আমরা করতে পারবো সেদিন এটা সোনার সমাজ হবে এবং সেই সমাজে এই ধরনের অবান্তর প্রশ্ন আসবেই না ইনশাআল্লাহ। মানে আমাদের বিষয়টা হচ্ছে, আমরা সমগ্র নারায়ণগঞ্জবাসী এই প্রকল্পের বাস্তবায়নের জন্য একত্রিত হচ্ছি। তো আপনি কি আমাদের সাথে, আমাদের পাশে দাঁড়াবেন? আমি শুধু পাশে না, আমি অগ্রভাগে থাকবো ইনশাআল্লাহ এই ব্যাপারে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কে করবেন? আপনার পরিচয় অবশ্যই আমাদেরকে জানাবেন, তারপরে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াদ আহমেদ সাব্বির। আমি পঞ্চবটি গুলশান 2 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাধারণ সদস্য এবং আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে যে, অনেকে দাবি করেন যে নির্বাচনী হুমকির কারণে আপনি তখন নির্বাচন থেকে সরে গিয়েছিলেন, এবং অনেকে আরও দাবি করে যে আপনার কপালে শাহ নিজাম বন্দুক তাক করেছিলেন। হ্যাঁ, এই কারণে হয়তো বা একটা হয়েছিল এবং পরবর্তীতে আপনি আবার নির্বাচন করেছিলেন। এই ব্যাপারে আপনার মতামত? ধন্যবাদ তোমাকে। এটা এক ধরনের ক্লিয়ার জিনিসই, সবার সামনেই এটা পরিষ্কারই ছিল যে কোনো ধরনের ভয় ভীতি আমার মধ্যে কাজ করেনি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সার্বিকভাবে যেই বিরাজমান যে অবস্থা ছিল, সেই অবস্থাতেও আমি যতটা সময় বাহিরে মিছিল মিটিং করে কাটাতে পেরেছি, অন্যরা তাদের এলাকায় পারেনি। এখানে ভয় ভীতি তো আমার মধ্যে কাজ করেনি, তখনকার আমার স্টেটমেন্টগুলো এটার প্রমাণ। হ্যাঁ, আমাকে ভয় দেখানোর জন্য এহেনও প্রচেষ্টা তারা বাদ দেয়নি, যেটা মানে করেনি, সবটাই করেছে। এর মধ্যে একটা ঘটনা এটাও, তবে নামটা ভুল। শাহ নিজামের নেতৃত্বে
12-13 জন যুবক আমার উপরে অ্যাটাক করে, একটু বেটে করে দেখলে চিনবো, তার নামটা আমি বলতে পারবো না, যে পিস্তল তাক করেছিল। তবে আমার মাথায় না, সেটা আমার মাথায় না, গাড়ির গ্লাস অর্ধেক নামানোর পরে যে জায়গাটায় লাগে স্বাভাবিকভাবে সেখানেই সে এটাকে তাক করেছিল। শাহনিজাম করেনি। শাহনিজাম বারবারই কি পিস্তল বের করতেছিল আর রাখতেছিল তার পকেটে, মানে এটা তার কাছে আছে যে আমাকে দেখানোর উদ্দেশ্য ছিল, সেটা বারবারই করছে। বাকি অন্য একজন আমার এখানে তাক করেছে, মাথায় না, এই জায়গাটা তাক করেছিল। এটা তো একটা, এমন অনেক ঘটনা যেগুলো আমি বলিনি বা এখনো বলার দরকার নাই। ওনার চরিত্রের সাথে যাহা যাহা যায় তা উনি করার চেষ্টা করেছেন, তবে ভদ্রচিতভাবেই করেছেন। আমাকে যে মানে গালাগালি করা বা কোনো কিছু করা বা প্রচারিত করা এগুলি করেনি। একজন মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য যা যা করণীয় তা একাধিকবারই তারা করেছে। তবে আমি কোনো ভাবেই ওই পিরিয়ডে একটি মুহূর্তের জন্যেও প্রত্যাহার তো অনেক দূরের কথা, আমি চিন্তাও করিনি প্রত্যাহারের, এবং বাস্তবেও সেটা করিনি। হ্যাঁ, তখন ইলেকশনটা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে 30 তারিখে, ডিসেম্বরের 30 তারিখে। 28 তারিখে আমি এক রাত্রির জন্য হসপিটালে ভর্তি হয়েছিলাম, যেহেতু এটার আর কোনো আমার উপায় ছিল না। তো এতটা বেশি কাশিতে আমি আক্রান্ত ছিলাম, যার কারণে আমাকে রেস্টে থাকতে হয়েছে, কিছু ট্যাক দিতে হয়েছিল ইউনাইটেডে। আমি এক রাত্র ঘরে ছিলাম, পরের দিনই আমি আবার কি এলাকায় আসছি, এবং 30 তারিখে তো অলরেডি আমি এখানে আপনার কি ভোট নিজেরটা দিছি, তারপরে কি হরিহরপাড়ায় গেছি স্কুলে, কাশীপুরে গেছি, আমাদের ফতুল্লার কেন্দ্রে গেছি। তো ভোট থেকে সরে যাওয়ার, ইলেকশন কর্মকাণ্ড থেকে সরে যাওয়া তো একটা অবান্তর প্রশ্ন। তবে দুই একটা পত্রিকা তখন এটাকে কি করছে বানিয়ে, যেহেতু আমি সেই হসপিটাল ভর্তি হয়েছিলাম এক রাত্রির জন্য, এটাকে অনেক রং টং দিয়ে বলার চেষ্টা করেছে, এছাড়া আর কিছুই না। মোহাম্মদ সিয়াম, আমি একজন পঞ্চবটির বাসিন্দা। তো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা বলতে পারেন। তো হুজুরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আপনার অবস্থান কি হবে? ধন্যবাদ। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, যেহেতু আমি ইসলামী ইলম চর্চা করার সুযোগ পেয়েছি মানে শুরু থেকেই, এবং আমাকে আল্লাহ তাআলা সেই অঙ্গনে লাগিয়ে রাখছেন, বিধায় সংখ্যালঘু এই পরিভাষাটা ইসলামে নেই। এটা ব্যবহার করে কাউকে ছোট করার মানসিকতা ইসলাম কখনোই লালন করে না। বিধায় এখানে তো একে তো তারা সংখ্যালঘু, সংখ্যায় যদিও কি কম বোঝাতে আমরা চেষ্টা করি, কিন্তু অন্যান্য জনগণের, যেমন এখানে সংখ্যাগুরু হলো মুসলমান, যে কোনো মুসলমান নাগরিক যা যাহা অধিকার রাখে, সে শুধু ধর্মীয় দিক দিয়ে না, নাগরিক দিক দিয়েও, সব দিক দিয়েই সে সমান অধিকার ভোগ করবে এখানে। এবং আমার মনে হয় না, আমাদের ছোটোকালে মনে আছে, আমরা এই এখন যেখানে কি বলে একটা যে আবাসিক এলাকা হয়েছে না, এখানে নাম তো আমার মনে নেই, না যেখানে পাইপ কোম্পানিটা ছিল, চাঁদনি হাউজিং, হ্যাঁ, এই এলাকাতে আমাদের বেশ কিছু হিন্দু ভাইরা বসবাস করতেন। ইয়ের সময়, কিছু গণ্ডগোলের সময় আমার আব্বার সাথে অনেক নামের এক ভদ্রলোকের সাথে খাতির ছিল, একসাথে কাজ করতেন ওনারা সেই সুবাদে। তো এই অনেকদের ফ্যামিলি এমন কোনো অনুষ্ঠান হতো না যেটাতে আমার আব্বার সাথে আমি যাইনি, যতদিন আমি বুঝতাম। এবং এগুলো স্বাধীনের পরেও অনেক দিন পর্যন্ত এখানে ছিলেন। পরবর্তীতে আমরাও বড় হয়ে গেছি বিভিন্নভাবে, এখন আর কি আমাদের যোগাযোগ নেই, কিন্তু একটা সময় তাদের সাথে আমাদের খুব বেশি সখ্যতা ছিল। এখনও যে শিশমহলে যেই ভাইরা আছেন, পঞ্চবটির বাসিন্দারা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এমন একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আপনার অন্তরে আসছে? আমরা তো অনেক শুনেছি বাবরি মসজিদ ভেঙে ফেলছে, আমাদের মুসলমানদের উপর নানা ধরনের নির্যাতন হচ্ছে, কিন্তু পঞ্চবটির বাসিন্দা হয়ে আপনি বা আমরা এত নিকটে হয়ে কোনোদিন মনের মধ্যে এটা কি আসছে কখনো যে আমরা একটু গিয়ে হামলা করি তাদের উপরে? বরঞ্চ এবার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হেফাজত ইসলামের পক্ষ থেকে নারায়ণগঞ্জের শাখা, তারা তাদেরকে বারবার গেছে, আমিও একবার গেছি ওখানে, বারবার। এরা হয়তো আমাকে চিনে না, সেই হিসেবে মনে করছে একজন হুজুর আসছেন এই হিসেবেই, গেছিও এই হিসেবেই, যেন এদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এরা বাজারঘাট করতে সমস্যা হচ্ছে কিনা, আবার কেউ হিন্দু মনে করে তাদের মানে কোনো ধরনের বাঁকা চোখে দেখে কিনা। বাংলাদেশে 1000 বছরের সংস্কৃতি, এটা কোনোভাবেই কি শুধুমাত্র যারা অসৎ চরিত্রের রাজনীতি চর্চা করছে এই দেশে, সেই মানুষগুলোই তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য ধর্মীয়ভাবে এই জিনিসটা সামনে নিয়ে আসে। তখন আসলে রাজনৈতিক উদ্দেশ্যটাই পেছনে কাজ করে।
এছাড়া গণমানুষ এই দেশের, এবং তাদের মধ্যে আমিও একজন, যে হিন্দুদের অধিকার নিয়ে ভিন্ন করে চিন্তা করার প্রয়োজন আছে বলে আমি মনেই করি না। কারণ তারা আমাদের মধ্য থেকেই, আমাদের মধ্যে, আমরাও তাদের মধ্য থেকে, আমরা একাকার জনগণ হিসাবে, এই দেশের জনগণ। এখানে ভিন্নভাবে আবার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতা তো প্রশ্নেই আসে না। অন্যান্য স্বাধীনতাও কি আমরা ইচ্ছে করলে আমাদেরকে নিজেদেরকে লস দিয়ে হলে তাদেরকে জিতানোর মন মানসিকতা লালন করি। আলহামদুলিল্লাহ, যদি আমি নির্বাচিত হতে পারি, বরঞ্চ তাদের মধ্যেও যারা এখন অর্থনৈতিকভাবে পিছনে পড়ে আছে, বেশ কিছু হিন্দু ভাইরা আছে, তাদের বিগত 20 বছরে জানা হয়েছে, এবার এক পিরিয়ডে ইনশাল্লাহ তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন আগের চাইতে অনেক বেশি হবে ইনশাল্লাহ। এবং সেটা আমি একা করবো না, তোমাদের সকলকে সাথে নিয়েই করবো। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুন্তাকির শুভ, সাবেক সহ মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর। আমার প্রশ্নটা হচ্ছে, ছাত্রদের যে একটা নতুন রাজনৈতিক দল এনসিপি, হ্যাঁ এনসিপি, সেই সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। এনসিপির যারা এখন নেতৃবৃন্দ আছেন, তারা সকলেই বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় যোদ্ধা ছিলেন। এজন্য সবসময় তাদের একটা রেসপেক্ট, তাদের একটা সম্মান আমাদেরকে সবসময় দিয়ে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকিরা রাজনৈতিকভাবে একটি সংগঠন এনসিপি সামনে আসছে, এটার শুভকামনা করা ছাড়া এখন আর খুব বেশি কিছু মন্তব্য করার সময় এখন আসে। ধন্যবাদ শুভ তোমাকে। আপাতত রাজনৈতিকভাবে এটাই বলতে পারবো, ওয়েট এন্ড সি, এবং তাদের জন্য শুভকামনা রইল। যদি নীতি নৈতিকতার মাপে তারা উত্তীর্ণ হতে পারে, তা আমি মনে করি ভবিষ্যৎ আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান নূর, আমি জালকুড়ি বাসা। আমার প্রশ্ন হচ্ছে, জুলাই আন্দোলনে আপনার প্রকৃত অবদান কী ছিল? একজন সচেতন স্বাধীনতা প্রেমী মানুষের যেটা হওয়ার কথা সেটাই আমার ছিল, এবং অগ্রভাগেই ছিল। এই ব্যাপারে ঢাকার যেই মূল স্পটগুলো ছিল, তার মধ্যে একটা হলো নতুন বাজার স্পট, ওইদিকে উত্তরা, তারপরে নতুন বাজার, আমেরিকান এমবেসি, যেহেতু এখানে প্রায় 27টা দেশের এমবেসিগুলো এখানে, এই জন্য এখানে স্পটটা গুরুত্বের দিক দিয়েও বেশি ছিল, আর আন্দোলনকারীদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। আর তারপরে হলো যাত্রাবাড়ি। এই 3টা স্পটের মধ্যেই আমার যাতায়াত ছিল, সহযোগিতা ছিল। আর প্রত্যক্ষভাবে আমি আমার যে স্পট, নতুন বাজার স্পটে, একেবারে মানসিকভাবে না, অন্ততপক্ষে বলবো 28শে জুলাইয়ের পর থেকে শেষের সময়গুলো, আগেতে ছিল নেপথ্যে, কিন্তু শেষের এই সময়গুলো 28শে জুলাই থেকে সক্রিয়ভাবে আমি, আমার মাদ্রাসার ছাত্র এবং আমাদের সহকর্মী সকলেই মাঠে ছিলাম। এবং এটা ব্রাক ইউনিভার্সিটি, ইউনাইটেড ইউনিভার্সিটি, তারপরে ইস্ট ওয়েস্ট, তারপরে আমাদের নর্থ সাউথ, এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে জানে। এর কারণ হলো, তখন একটা উক্তি খুব ভাইরাল হয়েছিল, সেই উক্তিটা আমিই করেছিলাম। সেটা হচ্ছিল কি, আমরা যখন সক্রিয়ভাবে নেমে গেলাম, আমাদের নামাটা ছিল পানি পান করানোর মানে সুরতে। প্রথম যখন ওরা এই জায়গাটায় এসে জোহরের নামাজের সময় তাদের নামাজ পড়া দরকার, অজু করবে, পানি খাবে, খুব প্রচণ্ড গরম ছিল। এই তখন পানি খাওয়ানোর প্রশ্নে আমাদের মাদ্রাসা থেকে ছেলেরা আমাদের পারমিশন নিয়েই কি পাঠাইলাম ছেলেদেরকে, এবং শরবত সহ। এইটা তখনকার যে ফেসিবাদদের গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, তারা সহ্য করতে পারেনি। খুব প্রচণ্ডভাবে প্রেশার আসলো মাদ্রাসার উপরে। তখন আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই কানাঘুষা শুরু করেছিল, কী দরকার ছিল, কেন আমরা এটা ঝুঁকি নিচ্ছি, কী না হয়, এই ধরনের যেটা সাধারণত হয়। তখন আমি এটা বলেছিলাম যে, যেই মাদ্রাসা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারে না, পানি খাওয়াতে পারে না, সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এটাকে এলো ফেলেছিল ঢাকা ভার্সিটির হিসেবে বিভিন্ন ইয়ের মধ্যে, এটা বেশ ভাইরাল করা হয়েছিল। তো আমি সেই তখন যে সক্রিয় ছিলাম, তাদেরকে খানা দাওয়া দেওয়া, খানার ব্যবস্থা, এগুলো তো আসলে ছোটো লোকই হয় একটা, এগুলো বলাটা অসুন্দর। বাকি সার্বিকতা বোঝানোর জন্য যে আমার এখানে যে ছাত্রগুলো আন্দোলন থেকে নিয়ে ট্রাফিক দায়িত্ব পালন করা, সেই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা 2 বেলা খাবার দেওয়ার চেষ্টা করেছি, আমরা যা পারছি। এর মধ্যে ম্যাক্সিমাম টাইমে তাদেরকে বিরিয়ানি দেওয়ার চেষ্টা করেছি আমরা। তারপরে
যেই আমাদের মেয়েরা যারা ওখানে ছিল ওদের পেশাব পায়খানা দরকার হয়, নানান ধরনের দরকার হয়, তাদের খাবারের প্রয়োজন হয়। এই জন্য আমরা আমাদের হেফসখানার একটা ফ্লোর ছেড়ে দিয়েছিলাম তাদের জন্য, যে এখানে শুধু মেয়েরাই কী করবে, খানা খাবে, তারা ওখানে খানা দানা খেত এইভাবে। আর যেখানে বক্তৃতা দেওয়ার কথা সেখানে দিয়েছি, পর্দার আলে যেখানে সংগঠিত করার দরকার সেটা করেছি। এটা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নলেজে তখনও ছিল, এখনও আছে, এবং এগুলো স্বীকৃতিতেও একাধিকবার আমাদের মাদ্রাসায় প্রোগ্রামে গিয়ে সার্জিস আলম, তারপরে হাসানাত আবদুল্লাহ তারা বক্তব্য রাখছে, বক্তৃতা এগুলোতে স্বীকৃতিও দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরফাত, আমি পঞ্চবটি 1 নং ওয়ার্ডের বাসিন্দারা। তা আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, বৃহত্তর ফতুল্লা জলাবদ্ধতা নিরসনে কি ধরনের কার্যকর ব্যবস্থা নেবেন আপনি? ধন্যবাদ। মানে এই কিছু টপিক আছে যে টপিকের কথা বলতে লজ্জা হয়। 54 বছর পরে ডিএনডি বাদের ভিতরে জলাবদ্ধতা নিয়ে আলোচনা করতে হবে, এটা বলতে লজ্জা হয়। সেম ওই সমস্ত নানা রাজনীতিবিদদের যারা একাধিকবার ক্ষমতায় আসার পরেও এটা একটা টপিক হতে পারে। পানি আর জলাবদ্ধতা এগুলো কেন থাকবে, ময়লা কেন যত্রতত্র পরে থাকবে? এই কাজগুলোর জন্য তো লোকজন আছে, সব কিছুই তো আছে, শুধু এটা সদিচ্ছার অভাব। সদিচ্ছাটুকু তারা করতে পারলেন না। আমি শুধু এটাই বলবো যে এই কাজটা কোনো বড় ধরনের কোনো কাজ না, একেবারেই ছোট কাজ, যেটা ছাত্রদেরকে সাথে নিয়ে এবং মহল্লাবাসীকে সাথে নিয়ে খুব সহজে করে ফেলা যায়। এই মুহূর্তে এসে আমি হয়তো বা যেতে পারি, ফটো সেশন করতে পারি, ইত্যাদি ইত্যাদি, এটা তো আবার ভোট চাওয়ার জন্য হবে। আর না হয় আমরা কাজ আলহামদুলিল্লাহ করতে পারি, জানি কাজ কীভাবে করতে হয়। যেমন পঞ্চবটির এই যে যানজটটা লাগায় থাকার যেই একেবারেই মানে সামান্য একটা কারণ, যদি সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করা হতো তাহলে এটা 1 সপ্তাহে সমাধান করে দেওয়া এখনই সম্ভব, এবং দেবক মাদ্রাসাকে দায়িত্ব দিলে এটা পেরে যাবে খুব আরামে। আর স্কুল কলেজের কথা নাই বা বললাম, ওদেরকে বললে তো আরও বেশি সুন্দরভাবে পারবে। তাহলে আমরা যেহেতু বিধিবিধানকে শ্রদ্ধা জানাই, শুধু এই জন্যই বলবো যে এইটাকে নিয়ে আলোচনার টপিকই আমি মনে করি না। আমি মনে করি এটা নেহায়েতেই এই বাসিন্দাদের উপরে, এখানে কতগুলো মানুষ, 1-2টা মানুষ, এত মানুষের বসবাস, তাদের সাথে অন্যায় হয়েছে একদম রীতিমতো। এটার জন্য যারা নির্বাচিত ছিল আগে, যারা নির্বাচন করেছেন, আমি সহ তাদের কাছে মাপ চাওয়া দরকার, এবং অনতিবিলম্বে এটার সুরাহা হওয়া দরকার। সেই সুরাহাটা আমার পক্ষ থেকে যখন আমি নির্বাচিত হব তখন আমি এটাই বলছি, বিধিবিধানের কি করতে হয় আমাদের মেনে চলতে হয়। আমাকে যদি এখনও দায়িত্ব দেওয়া হয়তো প্রশাসনের পক্ষ থেকে 15 দিনের মধ্যে এই সমস্যা আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে সমাধান করে ফেলতে পারবো। যদি আমি নির্বাচিত হতে পারি, এটা প্রথম প্রায়োরিটি যেটা থাকবে বিদ্যুৎ, গ্যাস, এবং এটা নিয়ে আমাদের কাজ করার এটি হবে কি প্রথম প্রায়োরিটি। আর তার মধ্যে প্রায়োরিটি ভাবে জলাবদ্ধতা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দিলশাদ আফরিন, আমি দেবকের বাসিন্দা। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একজন আলেম হিসেবে আপনি যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে নারীদের অধিকারের আসলে কতটুকু নিশ্চয়তা থাকবে, এবং তাদের হচ্ছে পোশাক আশাকের উপরে কোনো ধরাবান্ধা কোনো নিয়ম আসলে থাকবে কিনা, বাধ্যবাধকতা, এবং নারীদের আসলে নিরাপত্তা। কারণ আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখি আসলে ম্যাক্সিমাম নারীরাই নিরাপদভাবে, তাদেরকে নিরাপদ মনে করে না এবং নিরাপত্তার সাথে চলাফেরাও করতে পারে না। সেই জায়গা থেকে আসলে একজন আলেম হিসেবে আপনি ক্ষমতায় আসলে নারীদের নিরাপত্তা কতটুকু নিশ্চয়তা করবেন? ধন্যবাদ বোন আপনাকে। আমরা শব্দের পিছনে যাব না, শুধু একটা কথাই বলবো যে পরিবেশ যদি দিতে পারি, এনভায়রনমেন্ট যদি আপনার উপযুক্ত হয়ে যায়, মানুষ তখন সেই এনভায়রনমেন্টে নিজেকে সাজিয়ে নেয়, এটাই স্বাভাবিক। এজন্য আমরা সুনির্দিষ্টভাবে মেয়েদেরকে বলবো যে এই পোশাক পরেন, সেই পোশাক পরেন, এই কাজেই যাব না। আমরা আপনাকে একটা এনভায়রনমেন্ট দেবো, এমন পরিবেশটাই এমন দেবো যেই পরিবেশে আপনি শালীন হতে বাধ্য থাকবেন, আপনি মানসিকভাবেই শালীন হয়ে গড়ে উঠবেন। শালীন পোশাকে তো আপনার বাধা থাকার কোনো কথা না। একজন অশালীন পোশাক পরলে তখন দৃষ্টি আকর্ষণ হয়, শালীন পোশাক হইলে তখন কি হয়, মানুষ দৃষ্টি নামাইয়ে নেয় যে ভদ্রঘরের মানুষ, এদের দিকে এই নজরে তাকানো যাবে না, তাকে টিচ করা যাবে না,
ইফটিজিং করা যাবে না, এই মানসিকতা তো ছেলের মধ্যে তৈরি করতে হবে, আমার মধ্যে তৈরি করতে হবে। তাহলে এই মানসিকতা কীভাবে ডেভেলপ করা যায় আর পরিবেশ কিভাবে দেওয়া যায় সেটা, যেমন আমাদের এখানে শিল্প কারখানা মানে হাজার হাজার। আচ্ছা, আমাদের বোনেরা যে এখানে সকালে এই যে যায় ঝাঁকে ঝাঁকে, এরা যায় কেন? নিজের জীবিকার জন্যই তো, নাকি আর কিছু? ইসলাম তো চাইছিল এই প্রত্যেকটা বোনের দায়িত্ব কাদেরকে দিতে? তার স্বামীকে দিতে, ভাইকে দিতে, তার বাবাকে দিতে, যেন সে রানী হয়ে ঘরে থাকতে পারে। আবার যদি ভাই, ছেলে, তার স্বামী কোনো কারণে অপারগ হয়, তাহলে সে বেরোতে হবে, ইসলাম নিষেধ করে নাই। তাহলে পরিবেশটা দেওয়ার দায়িত্ব কার ছিল? এই সমাজের পুরুষদের এই পরিবেশটা দেওয়া দরকার ছিল যে একজন মেয়ে তার বাসা থেকে কর্মস্থলে যাবে, কর্মস্থল থেকে বাসায় আসবে, এক মুহূর্তের জন্য যেন তার মনের মধ্যে কি এই ভয়টা না আসে যে আমার কোনো ক্ষতি হতে পারে, আমার অ্যাবসেন্সে আমার বাসায় কোনো ক্ষতি হতে পারে। এমন কোনো ধরনের ভয় যদি না থাকে, তাহলে সেই বোন, সেই মেয়ে যখন যাবে, স্বাভাবিকভাবেই সে শালীনভাবে যাবে, ভদ্র পরিবেশে থাকলে। আমার এই গার্মেন্টসের মালিকরা যদি চেষ্টা করে যে না, আমি একটা করে ওড়না একটু বড় সাইজের দেবো তাকে, এটাকে খুব বেশি মানে কষ্ট হবে তাদের। তাকে যখন 2টা ঈদ আসে তখন তো বোনাস দেওয়া হয়, এই বোনাসটাও দেন, সাথে তার ঈদের পোশাকটাও দেন, একটা বড় ওড়না দেন। এই ওড়নাটা পেঁচায় যদি সে যায়, ইসলাম কিন্তু আপনাকে কোনোভাবেই বলে নেই যে আমরা যেই আবিষ্কার করে নিয়েছি বোরকা, এই বোরকাটাই পরতে হবে। বোরকা পরতে নিষেধ নাই, বাট এই বোরকাটাই ম্যান্ডেটরি করে নাই কিন্তু ইসলাম। আপনি আপনার স্বাধীনতা, আপনার আবরু ইজ্জত ঢেকে যেতে পারেন এমন একটা কাপড় ব্যবহার করতে বলছে। তাহলে ওই কাপড়টা দিয়ে যদি আপনি মাথায় রেখে নিজেকে সেভ করে যেতে পারেন, এটাকে তো আর আপনাকে বলা যায় না যে বাধ্য করা হয়েছে কি বোরকার জন্য। বোরকা না, আপনি আপনার স্বাধীনতা কিভাবে সেভ করবেন, কিভাবে স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটাবেন আর নিজেকে কিভাবে সেভ করবেন, এই দায়িত্ব আপনি নিজেই কি তখন স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন। ওই ধরনের একটা পরিবেশ আপনাকে ইসলাম দিতে চায়, আমরা দিতে চাই। যদি কোনো সময় ইসলামী হুকুমত হয় এই দেশে, তখন আপনাকে ওই পরিবেশ দেওয়াটা সার্বিক অর্থে কি সম্ভব হবে। আর নয় একজন এমপি চাইলেই সে কী করে ফেলবে, এই একটা মানে এলাকাতে ইসলাম কায়েম করে ফেলবে পুরোপুরি, তা পারবে না। বরঞ্চ সে পারবে যতটুকু আপনাদেরকে একটা পরিবেশ দেওয়ার, একটা সার্বিক অর্থে না হলেও ন্যূনতম একটা ব্যবস্থা, একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারবে। আর সেই চেষ্টাটাই আমি করব, এবং কোথাও বাধ্যবাধকতা থাকবে না। স্বাধীনতার সাথেই যেন সে নিজের স্বাধীনতা বজায় রাখে, এই পরিবেশটা দেওয়ার চেষ্টা আমরা করব। আর মান, ইজ্জত, অধিকার, এটা আমাদের চাইতে বেশি আমাদের ঘরের, আমাদের যারা আলেম ওলামা বা দিন চর্চা করে, ইসলাম চর্চা করে এমন সংগঠনের ঘরে গিয়ে দেখেন, তুলনামূলকভাবে আমি চ্যালেঞ্জ করতেছি, 1822 সাল থেকে ফতুল্লা থানা, 1822 সাল থেকে এই ফতুল্লা থানা এখানে হয়েছে। আপনি যান, এখনো 1 ডজন মামলা রেকর্ডে পাবেন না যেটা কি দিন চর্চা করে নামাজি মানুষ দ্বারা তার স্ত্রী কি হয়েছে, অত্যাচারিত হয়েছে বা তালাকপ্রাপ্ত হয়েছে, অথবা কোনো দিন চর্চা করে এমন মানুষ কোথাও যৌতুক নিয়ে বিয়ে করেছে, পাবেন না। এই জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে একসাথে মিলে, আমরা মিলে একটা দিনই পরিবেশ তৈরি করার, দিন চর্চা করার, তাহলে ইনশাআল্লাহ সবটাই ঠিক হয়ে যাবে আশা করি। আসসালামু আলাইকুম, আমি মাহবুব আলম, পঞ্চবটি 1 নং ওয়ার্ড থেকে। তো ছাত্র আন্দোলনে একজন সহযোদ্ধা হিসেবে আমার কোশ্চেনটা হচ্ছে, আপনার যদি বিএনপির সাথে আপনাদের জোট হয় এবং জোট সরকার ক্ষমতায় আসে, ছাত্র আন্দোলন ও ছাত্রদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে আপনার অবস্থান কী হবে? অবশ্যই একজন জনপ্রতিনিধি হিসাবে যদি নির্বাচিত হয়ে আসতে পারি একেবারে কেন্দ্র থেকে, অন্তত আমার এই নারায়ণগঞ্জের এই সিট পর্যন্ত যতটুকু আমার দায়িত্বে পড়ে এবং যা দায়িত্বের বাহিরে কেন্দ্র পর্যন্ত পড়ে, আমি এমনিও কেন্দ্রের থেকেও তাদের প্রতি রেসপেক্ট তো আছেই। ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার এবং ফ্যাসিলিটিস দেওয়ার, যা যা করণীয় হতে পারে সবটাই করার জন্য আমি ইনশাআল্লাহ সচেষ্ট থাকব। এবং তারা আমাদের সাথে একই সমাজে বাস করতেছি আমরা, এর মধ্যে যদি খালি ওই বৈষম্যটুকু তৈরি করা ছাড়া বাকি সবটাই তাদের জন্য করবো ইনশাআল্লাহ।
আমরা পরবর্তী প্রশ্নতে আসতে পারি, একটু তাড়াতাড়ি করি। আসসালামু আলাইকুম, আমি সোহাগ আহমেদ 6 নং ওয়ার্ড থেকে। আমার প্রশ্নটা হচ্ছে নারায়ণগঞ্জে বেকারত্ব দূরীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কীভাবে করবেন? সুন্দর প্রশ্ন করছেন। এটা একটা প্রশ্নটা যেমন অল্প শব্দে করেছেন, এই উত্তরটা এত অল্প শব্দে দেওয়া যাবে না, এজন্য ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যদি এই মুন্সিগঞ্জের মুক্তাপুর ব্রিজ থেকে এদিক দিয়ে যাই বুড়িগঙ্গা হয়ে, একদম তুরাগ নদী দিয়ে বালি নদী হয়ে আবার শীতলক্ষা হয়ে মুক্তারপুরে আসি, তাহলে মোটামুটি 120 থেকে 25 কিলোমিটার জায়গা হয়। যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন, আমি অন্ততপক্ষে একটা তো হলো এমপি হিসেবে যতটুকু বরাদ্দ পায় বা আরও যতটুকু নেওয়া যায়, অনেক এমপিরা আছে একটু বেশি ভদ্র, যারা চায় না চাই এলাকার মানুষের জন্য। আমি আবার ওমন না, আমার এলাকার মানুষের জন্য আমি চাইতে পারবো, আমার লজ্জা লাগবে না। যেখানে মাথায় হাত দেওয়া দরকার সেখানে আমি পায়েও হাত দিতে পারবো এলাকার উন্নয়নের জন্য। আমি যদি বলেন যে গারামি করতে হলে, তাহলে আমার চেয়ে বড় গারাম কেউ নেই। আবার যদি বলেন আমি ভদ্র, তাহলে আমি আসলে আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে আমি একজন ভদ্র মানুষ। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। আবার গারামের বেলায় আমি গারাগাও মানে 1 নম্বরে গারাই, নাইলে স্বামী ওসমানের সাথে সেই সময় আমি কি এই ধরনের একটা ঝুঁকি নিতাম না। এটা সহজ কথা একদম। তো গারার দিকে বলেন, সাহসের দিকে বলেন, সবটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বানাইছেন। আমি পারবো কেন্দ্র থেকে ইনশাআল্লাহ একজন এমপি হিসাবে যা বরাদ্দ তার চাইতে তা 16 পূর্ণ করা এবং এর চাইতে বেশি আনার, এটা তো আমি পারবোই। বাকি আমার জীবনের 1.5 যুগ কেটেছে সৌদি আরবে এবং ওখানকার রাজ ফ্যামিলিতে, বিধায় আমার কিছু যোগাযোগ তো আছেই। সেই যোগাযোগের সুবাদে আমি ইচ্ছে করলে ওখানকার ইনভেস্টর আনার ব্যাপারে আমার জন্য সহজ হবে। আমি যদি সরকারকে বোঝাতে পারি আজ এইভাবে এই প্রকল্পের জন্য 3 তলা বিশিষ্ট একটা কি হবে, একদম পুরোটা রিং হয়ে 125 কিলোমিটারে যেমন ওটা দিয়ে বড় ট্রেন চলবে, বাস ট্রাক চলবে একটা দিয়ে, শুধু হালকা যানবাহন চলবে একটা দিয়ে, এর সাথে উপরে দিয়ে কি হবে, মেট্রো রেলও চলবে। আর তার যতগুলো শাখা দরকার হবে যে জায়গা, এটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে এইখানে বিদেশি ইনভেস্টও আসবে বড় ধরনের। এইটাকে যদি যত বছর কাজ চলবে তত বছর পর্যন্ত এখানে কর্মসংস্থানের আর কোনো কিছু বাকি থাকবে না। আরেকটা কথা দেখেন, ওই যে সদিচ্ছার কথা যে প্রথমে বলছিলাম, আচ্ছা আমরা একটা সহজ হিসাব করি তো, একটা রিক্সাকে যদি এখান থেকে বলি পঞ্চবটি যাবা, বলবে হ্যাঁ যাবো, কত টাকা, সাপোজ 25 টাকা বা 30 টাকা, এই 40 টাকা দেবো, আপ ডাউন যাবা, সে বলবে হ্যাঁ চলেন। আপ ডাউন তার দেরি নেই, ওখানে গিয়া বিরিয়ানি আনবে 10 প্যাকেট, এই জন্য যাইতেছে আবার আপ ডাউন, তাহলে যাওয়া আসায় খরচ বাঁচে। ওই লোকেরও কি ঠগে না, এটা সহজ কথা না? এখন আন্তর্জাতিক মার্কেটে, ভালো করে শুনেন আপনার এই কথাটা, আন্তর্জাতিক মার্কেটে এই মুহূর্তে তেল 1 লিটার অকটেন সৌদি আরব থেকে কিনে এটা ক্যারিং খরচ দিয়ে এই দেশে আসা পর্যন্ত 70 থেকে 73 টাকা পড়ে। এটা আমাদের কাছে 100 কত টাকা বিক্রি করে সরকার, 30 টাকা। হ্যাঁ, বাকিটা সরকার লাভ করে। ইচ্ছে করলে সাবসিডি দিয়ে এটা কি আমাদের আরও চাপ কমাতে পারতো, কিন্তু সেটা সরকার লাভ করে। যাই হোক, কিন্তু আমার প্রশ্ন হলো, যেই জাহাজটা দিয়ে আপনি এটা আনলেন ভাড়া করে, এই জাহাজটা আবার খালি যাবে কেন? আপনি শুধুমাত্র গরুর গোবর দিয়ে জৈব সার বানিয়ে যদি পাঠান, এগুলো কেজি হিসাবে বিক্রি হয় ওখানে, তাহলে আমি এই কাজটা কেন করি না? এই দেশ থেকে এটা খালি যাচ্ছে, তাহলে আমি আপ ডাউন ভাড়া করি, অথবা এইখান থেকে মাল নিয়ে যাচ্ছে, এটা আবার খালি আসবে কেন? ওই দেশ থেকে যেটা তেল নিয়ে আসবে, এই দেশ থেকে সেটা কি নিয়ে যাবে, পানি নিয়ে যাবে, মাটি নিয়ে যাবে, গোবর নিয়ে যাবে। তাহলে হঠাৎ কি আরেকটা কথা, এই তো একটা জিনিস। তারপর দেখেন 1 লিটার তেলের দাম আমি বললাম যে ক্যারিং খরচ সহ 70 থেকে 75 টাকা। 1 লিটার পরিমাণ 1 কেজি রুই মাছের দাম কত বলেন? এখন আন্তর্জাতিক মার্কেটে এই মুহূর্তে এটা 20 রিয়াল 1 কেজির দাম। তেলাপিয়া মাছ, আমি একদম নিচের গুলা বলতেছি, তেলাপিয়া মাছ এটা 15 রিয়াল পার কেজি। আমার দেশে আরো সহজে করা যায় পাঙ্গাস মাছ, এটাও 12 রিয়াল। এখন বলেন তো দেখি, 1 কেজি পাঙ্গাস মাছ দিয়ে আমি কয় লিটার তেল কিনতে পারি?
আমার এই জৈব সার 1 কেজি দিয়ে আমি কতগুলো কি তেল নিয়ে আসতে পারি? তাহলে আমার 1 কেজি রুই মাছ দিয়ে আমি কতগুলো আনতে পারি? 1 মণ নিয়ে আসতে পারি তো। আর যদি সেই মাছটা হয় ইলিশ মাছ, তাহলে এটা 40 রিয়াল। 40 রিয়াল মানে কয় মণ আসতেছে আপনি চিন্তা করে তো দেখি। আমার তোমার 1 লিটার দাম হইলো তো দাম হইলো কত? মাত্র বাংলাদেশি সব খরচ সহ 70 টাকা বেটা। আর আমার 1 কেজির দাম ন্যূনতম যেটার দাম এটা 12 রিয়াল। 12 রিয়াল আপনি 33 দিয়ে যোগ কি বলে এটাকে পূরণ দেন, কত হয়? তো 700 টাকা হয়। তোমার হলো 70 টাকা, আমার হলো 700 টাকা। আমি ধনী না তুমি ধনী? তাহলে আমার দেশের এই যে যত এই মাছ যখন সমানে রপ্তানি করতে থাকবেন আন্তর্জাতিক মার্কেটে, এই যে এটা বললাম কি এই সম পরিমাণ কিন্তু ডলার হিসাব করতে হবে আপনাকে, কত ডলার আসে তখন। আপনি দেখেন আমাদের দেশে মানুষগুলো যখন নাকি এই খামারি হবে, মাছের খামারি, ব্যাংক যখন সহজে ঋণ দিবে তাদেরকে, দেশে যখন নাকি মানুষের কি সংগঠন মারা যাবে যারা কর্জে হাসানা দিবে, তখন কত যুবক লেখাপড়া অনার্স মানে শেষও করবে না, বলবে আরে বাবা সৌদি আরবে মাছ পাঠালে বেশি লাভ। ডোবা ডাবি একটাও বাদ থাকবে না, সব নদী খাল বিল ডোবা ডাবি যা আছে সবগুলো কি তখন আমার ছেলেরা বেকার থাকবে না, সবগুলো কি ব্যবসামুখী হবে। তাহলে এই যে উদ্যোক্তা সৃষ্টি করার যে মানসিকতা নিজের মধ্যে যে আছে, আমার মধ্যে যে সম্পদ আছে সেটাই তো আমি জানি না। বাণিজ্য মন্ত্রী নিজে জানে না যে আমার দেশে বাণিজ্য করার মতো এত জিনিস আছে। আমার দেশ থেকে সরাসরি নিচের থেকে যদি আপনি পানি উঠান, সেই পানিটাই কি যদি করেন বোতলজাত করেন, এই পানিটা পাঠাই দেন ওখানে। আমরা দেখছি আমাদের বাড়ি ধারা মাদ্রাসায় 650 আপনার ফিট নিচে, ওখান থেকে যেই পানি উঠছে এটা আমরা মহাখালীতে ওখানে যে রিসার্চ সেন্টার আছে ওখানে গিয়ে পরীক্ষা করার পরে দেখছি বাজারের যে কোনো পানির চেয়ে এটা উন্নত। তাহলে তো আমি নিচের থেকে পানি উঠায়া ওই পানি বোতলজাত করে মাগনা পানি পাঠাবো, আর ওখানে কি হয় এই পানি 2 রিয়াল। 2 রিয়াল মানে 66 টাকা। আমার দেশের দাম পড়ে কত, খরচের পড়বে কত, সব মিলে 20 টাকা পড়বে। তারপরে আপনি যেটা আপনার শিপিং ব্যবসায় তখন কি হবে, সুদিন ফিরে আসবে। যারা বানায় শিপ সেটাতে হবে, যারা শিপের ব্যবসা করে শিপ দিয়ে সেটাতে কি হবে, উন্নতি হবে, আমাদের উদ্যোক্তা বাড়বে এবং দেশ উন্নয়ন হবে। আমরা যদি এটা তো একটা বড় প্রকল্প, আমি যদি দুইটা এক্সাম্পল আপনাদের সামনে দিলাম, যদি এই পুরোটাকে বিউটিফিকেশন করা হয়, মানুষ পাতায়া গিয়ে যে শান্তি পায় তার চেয়ে বেশি শান্তি এখানে পাবে, তাহলে পর্যটকরা এই দেশে আসবে। থাইল্যান্ড থেকে বেশি সুন্দর আমার দেশ। তাহলে আমার দেশের পরিচ্ছন্নতা, আমার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে, আর এই যে বললাম শুধু রিং করে দিই নেই, প্রতি 20 কিলোমিটার পর পর একটা কি হবে জংশন, সেখানে 5 স্টার মানের হোটেল থাকবে, 4 স্টার মানের হোটেল থাকবে, সেখানে আপনার নামাজের ব্যবস্থা থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ব্যবস্থা থাকবে। তাহলে প্রতি 20 কিলোমিটার পরে যদি এটা করেন, আপনি কতগুলো করতে পারেন, 10-12টা সেন্টার এইভাবে হয়ে গেলে মানুষ আর ভিতরে এসে যে প্রোগ্রামগুলো করে মেয়ের বিয়ে দেবে, মুসলমানি করাবে, বৌবাদ করবে, এই করবে সেই করবে, এটার জন্য মানুষ যে এক জায়গায় যায় অনেকগুলো গাড়ি নিয়ে যায়, যার কারণে যানজট সৃষ্টি হয়, এগুলো কি হবে ডিসেন্ট্রালাইজ হবে। তখন স্বাভাবিক যানজটও কমে আসবে, উন্নতির উন্নতি, দেখতে সুন্দর দেশ, সুনামের সুনাম, আবার আরামের আরাম, যা আমার কি যানজট মুক্ত থাকতে পারলাম। এই জিনিসগুলো যদি সরকারের মাধ্যমে করায় নিতে পারি, আশা করি ইনশাআল্লাহ দেশ 54 বছরে যতটা পিছনে গেছিল, ইনশাআল্লাহ আগামী 10 থেকে 15 বছর যদি ঠিকমতো কাজ করা যায়, এই দেশ এইগুলো সব পিছনের লস টস পোষায় ইনশাআল্লাহ আমার দেশ মালয়েশিয়াকে ছেড়ে যাবে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। হুজুর, আপনার কাছে প্রশ্ন, আমাদের নারায়ণগঞ্জের 2টা সরকারি হসপিটাল এবং এছাড়া প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক আমাদের কিন্তু হসপিটাল রয়েছে। যেহেতু আমাদের সদর উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি হসপিটাল, সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় আমাদের অস্বাস্থ্যকর পরিবেশ এবং সরকারি ইকুইপমেন্ট থাকার পরেও সেটার কোনো উপযোগী বেনিফিট মানুষ পাচ্ছে না। তাদেরকে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে ডাইভার্ট করা হচ্ছে এবং সরকারি যেই ইকুইপমেন্টগুলো দেয়া সেগুলো ওই জায়গায় পড়ে থাকছে। তো এখন হসপিটালের শৃঙ্খলা আদায়ের জন্য আপনি কি ভূমিকা পালন করবেন? এটা শুধু আমার একার কাজ তো না, আমি বলতে পারবো শুধু নারায়ণগঞ্জের ফতুল্লাহ বা সদর এই 2টা কথা বলতে পারবো। এখানে দায়িত্ব আমি হয়তো নিতে পারবো, তাও আংশিক, পুরোটা না।
সরকার যদি সদিচ্ছা না দেখায় এগুলো করা সম্ভব হয় না। আমি আপনাদেরকে মানে এমনি মিথ্যা আশ্বাস দেবো তা পারবো না, কিন্তু আমার এই আত্মবিশ্বাস আছে যে সরকার নেক্সটে আসতে যাচ্ছে বলে আমরা ধারণা করতেছি। সেই সরকারের সাথে যদি আমাদের জোট হয়, আমরা যদি তাদের সাথে মিলে একসাথে ক্ষমতায় আসতে পারি, তাহলে আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমি পারবো। এই আত্মবিশ্বাস আমার আছে যে ওখান থেকে তাদের মাধ্যমে মঞ্জুরি নিয়ে কিছু সৎ মানুষ দরকার, আর কিছুই না। কিছু সৎ মানুষ, এই যে আপনি বললেন ইকুইপমেন্টগুলো বছরকে বছর পরে থাকে, কোটি কোটি টাকা কি করছে, এটা দুর্নীতি হয়েছে এটার পিছনে কিনতে, এটা টেন্ডার করতে গিয়ে দুর্নীতি হয়েছে, আনতে দুর্নীতি হয়েছে, এরপরে এত দুর্নীতির পরে এটা আবার কি আসতো পরে আসে, এটা ব্যবহারে আনে না, আরেকটা দুর্নীতি। তাহলে এই দুর্নীতিগুলো মুক্ত কিছু নৈতিকতা সম্পন্ন মানুষ দরকার। আর মানুষের মধ্যে নৈতিকতা তখন আসে যখন পরিচালকদের ভিতরে নৈতিকতা থাকে। এই জন্য দেশে সার্বিক অর্থে নৈতিকতা সম্পন্ন, আল্লাহকে ভয় করে, জনগণের হক মেরা খাইতে গিয়ে ভয় করে এমন কিছু মানুষকে ক্ষমতায়ন করা দরকার। দোয়া করেন যেন সামনে সরকার যারা আসতেছে সেই সরকারটা অন্তত পক্ষে বিগত সরকারগুলোর চাইতে ভালো হয়, এবং তারাও যে বিগত সময় সরকার চালাইছে তখনকার অনভিজ্ঞতা, তখনকার ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে সততা সহকারে দেশটা চালায় এবং সৎ মানুষকে ক্ষমতায়ন করে, সৎ মানুষকে সুযোগ দেয়। তাহলে এই দেশে অনেক কিছু করাই সম্ভব। উপজেলায় কেন, আপনার দাঁড় করে থাকবে কি আপনার স্বাস্থ্যসেবা। আমরা সৌদি আরবে থেকে আসলাম, সৌদি আরবের প্রতি মহল্লায় মহল্লায় কি আছে, এবং সেইখানে যাবতীয় রোগের চিকিৎসা দেওয়া হয়। একটু বড় ধরনের সমস্যা হলে রেফার করে দেয়। ওখানে তো কেউ প্রাইভেট ক্লিনিক খুললে খুব বেশি সুবিধা করতে পারে না। আর আমাদের দেশে সরকারি যাতে যাই না পারলে, ঢাকা মেডিকেল আর পিজি ছাড়া বাকিগুলোতে যেতে চায় না, বা সরবর্তী ছাড়া বড়গুলো ছাড়া বাকি যেতে চায় না। মানুষ এটা ধরেই নিছে যে এই সেবার মান এমন নিম্নমানেরই হয়, এই জন্য মানুষ যেতে চায় না। অথচ এর উল্টাটাও আছে। সারা দুনিয়াতেই কি হবে, প্রাইভেট ক্লিনিক থাকবে, প্রাইভেট ব্যবসা থাকবে, কিন্তু কোনোভাবেই সরকারিগুলো কি হবে না, সরকারি সার্ভিস কম হবে না, বরঞ্চ এখনও আমাদের দেশে যোগ্যতার দিক দিয়ে, ইকুইপমেন্টের দিক দিয়ে সরকারি হসপিটালের সাথে কেউ কোনোটারই তুলনা হয় না। ইকুইপমেন্ট আছে, যোগ্যতা সম্পন্ন ডাক্তার আছে, সব থাকা সত্ত্বেও সেবাটা কি প্রাইভেটে গিয়ে মানুষ পাইতে চায়। এই জন্য যে এখানে সেবা পাওয়া যায় না, হয়রানির শিকার হতে হয় নানান কিছু। আমরা চেষ্টা করব সৎ মানুষের মাধ্যমে এগুলো পরিচালনা করার, তাহলেই ইনশাআল্লাহ অনেকাংশে দুর্ভোগ কমে আসবে। আসসালামু আলাইকুম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। আমার প্রশ্নটা হচ্ছে, হকার সমস্যা সমাধান এবং ট্রাক বাস পার্কিং জনিত যানজট নিরসনে আপনার পরিকল্পনা কি? খুব সহজ, এটা একদম খুব সহজ। এদেশে বিল্ডিং নির্মাণ, মার্কেট নির্মাণের অনেক ধরনের কি আছে, আপনার নীতিমালা আছে। ওদের মাথায়ও হয়তো বা আছে, জানি না আছে কি না, এগুলো কি ঘিরু ছাড়া মানুষ কিনা আমি বুঝি না। আরে ভাই, যে কোনো বিল্ডিং হোক, যে কোনো আপনার প্রতিষ্ঠান হোক, যে কোনো ধরনের মার্কেট হোক, বাধ্যতামূলক নিচের গ্রাউন্ড ফ্লোর খালি রাখতে হবে। শুধু এই আইনটা করে দেন। আপনি দোতলা থেকে ইউজ করবেন, নিচতলা ওপেন, পয়সা পাবেন আপনি, কোনো সমস্যা নেই, আপনার কোনো লস হবে না। সবগুলোকে কি পার্কিংয়ের জন্য সুবিধা করে দেন, তাহলে দেখবেন যে মানে জায়গা আরো মানে অতিরিক্ত পড়ে থাকবে। ওই বেচারার ইনকামে কিন্তু একটুও কমবে না, কারণ একটা গাড়ি রাখলে মাসে 4,000 টাকা দিবে সে। এই অফিসের পাশেই কি আপনার বিল্ডিং, অফিসের গাড়িতে কি হয় না, ওখানে সংকুলন হয় না, পাশের বিল্ডিং, নিচে 25টা গাড়ি রাখতে পারেন, 15টা গাড়ি রাখতে পারেন, 4-15-60, এমনও আপনি কি ভাড়া বেশি পান না, এর চেয়ে বেশি। অনেক ডেকোরেশন করে তারপরে ভাড়া দিল কি 25,000 টাকা, 30,000 টাকা ভাড়া পান। এই পুরোটাকে 4টা ইউনিটে হইলে আপনি 1 লাখ টাকা পান। এইখানে কোনো কিছু ছাড়াই আপনি 60-70,000 টাকা কামাতে পারতেছেন নিচে। আপনার ঠগ হবে না, বরঞ্চ জনগণের দুর্ভোগ কমবে। শুধু এইটা করে দেন যে কোনো বিল্ডিংয়ের নিচতলা কি হতে পারবে না, বসবাসযোগ্য করা যাবে না, দেয়াল দেওয়া যাবে না, ওপেন রাখতে হবে, সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ দূর হবে। আর হকার নামের কোনো জনগণ থাকবে না দেশে। হকার আবার কি জিনিস? ব্যবসায়ী। তাকে কেন আমি হকার বলে তাকে আমি ছোট বানাবো? তার ব্যবস্থা করব। সেই জন্য সহজে কি হয়, সরকারি মার্কেটে দোকান নিতে পারে, সরকারে ওই মার্কেটটা জানবে সবাই, কম দামে ওখানে জিনিস পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, মানুষগুলো কম দামি না। তাকে আমি হকার কেন নাম দিয়ে দিলাম? হকার নামই থাকবে না নারায়ণগঞ্জে ইনশাআল্লাহ।
তাদের জন্য এত সুব্যবস্থা করা হবে যে ওখানে তারা মার্কেটে দোকান বরাদ্দ পাবে এবং ব্যবসা করবে সম্মানের সাথে। হ্যাঁ, এটা হবে যে এই মার্কেটে গেলে দাম বেশি, উঁচু দামের জিনিস পাওয়া যায়, এই দামে একটু নিম্ন দামে পাওয়া যায়, সেটা থাকতে পারে, এই তারতম্য থাকবে। কিন্তু কোনোভাবেই কাউকে একটা জনগোষ্ঠীকে একটা ভিন্ন নাম দিয়ে নামকরণ করে তাকে সামাজিকভাবে কি ব্যবসা করেন আমি হকার বলতে লজ্জা পাই। এই লজ্জাস্কর একটি শব্দ তার মধ্যে অ্যাড করে দিলাম কেন, আমি এই ট্যাগ লাগাই দিলাম কেন? এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে এবং তার পেশাকেও সম্মান দিতে হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নতে আসছি। আসসালামু আলাইকুম, আমি জুম্মান, আমি একজন আহত জুলাই যোদ্ধা, নারায়ণগঞ্জ জেলার। আমার প্রশ্ন হলো, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানের আপনার পরিকল্পনা কি? এটার জন্য সরকারি সব পরিকল্পনাই করা আছে। ইদানিং এগুলো কমেও আসছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি আরও উন্নতি হওয়া দরকার। সরকার যদি সদিচ্ছা রাখে তাহলে বিসিসিআইকে বাধ্য করবে। বিসিসিআই চলে কেমনে আবার? তোমার বাড়িতে তুমি মার্কেট করবা, বাজার করবা, খাইবা দেবা, আর তুমি যে যাদেরকে পরিচালনা করো ওই গার্মেন্টস মালিকরা নিজেরা খাবে দাবে বিদেশ যাবে, কিন্তু সেই মূল চালিকা শক্তি যে শ্রমিক তারা সময় মতো বেতন পাবে না। আমি কিন্তু ইসলামী দৃষ্টিকোণ বলছি না, ইসলামী দৃষ্টিকোণ তো হলো কি, মজদুরের ঘাম শুকার আগে তাকে তার কি প্রাপ্য দিয়ে দাও। তাহলে দেশীয় আইনেও যদি বলি তাহলে যে আইনটা আছে এই আইনটা প্রয়োগের ব্যবস্থা নিতে হবে, শুধু আর কিছু না। অন্য 10 জন 6 তারিখে বা 10 তারিখের ভিতরে কি পায়, সর্বোচ্চ 10 তারিখ হতে পারে, এরপর তো যেতেই পারে না। এই মাসের বেতনটা আগামী মাসের 10 তারিখের মধ্যে পাইলাম, সর্বোচ্চ 10। তাকে বাধ্য করতে হবে যেন কি আপনার 3 থেকে 10 তারিখের ভিতরে যেন বেতন ক্লিয়ার থাকে। সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এবং এত বড় বড় কি বিকেএমইএ, আপনার কি বলে এটাকে, বিজেএমইএ, এরা কি এফবিসিসিআই, বড় বড় ব্যবসায়ী সংগঠনগুলো বসে বসে মোজ করতেছে, অথচ নিজের দায়িত্ব পালন করবে না। দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কোতাহি করে কেন? এই চেয়ারে যিনি বসে আছেন উনি যদি আন্ডার টেবিল লেনদেন করেন, এই জন্য তারা কি করতে পারে, এই দুঃসাহস দেখাতে পারে। আর এই চেয়ারটাতে যিনি বসবেন তিনি যদি কি হয় সৎ হন, তাহলে আঙুলের মতো সোজা থাকবে এবং ঠিক তারাও পাবে। আমি অন্তত পক্ষে, এটা যেহেতু শিল্পাঞ্চল, এই ব্যাপারে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন আপনাদেরকে সাথে নিয়ে, ছাত্রভাইদেরকে সাথে নিয়ে, সমাজের মানুষকে সাথে নিয়ে এবং বুঝিয়ে সুঝিয়ে, কাউকে শুধু প্রেশার দেওয়াই না, যেন এই কাজটা অন্তত না করে, ঘৃণ্য কাজটা না করে, যে শ্রমিককে সময় মতো তার প্রাপ্য বুঝিয়ে দিবে না, এমনটা আর হবে না ইনশাআল্লাহ, যদি আমি নির্বাচিত হতে পারি। নির্বাচন ছাড়া মানে কিছু করতে পারবেন না? নির্বাচন ছাড়া একজন মানুষ হিসাবে যা করণীয় তা তো আমি সামাজিকভাবে করবই, অবশ্যই করবো, পারবো না মানে কি, ওইভাবে আপনি। আসসালামু আলাইকুম, মাননীয় নারায়ণগঞ্জ 4 আসনের সম্ভাব্য এমপির কাছে আমার খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারায়ণগঞ্জ জেলাটি মাদক এবং সন্ত্রাসের ভিতরে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামের পরপরই অবস্থান করছে। তো আপনি যদি এমপি হন তাহলে এটা কতটুকু নিরসন হবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নির্বাচন ছাড়াই যখন আগে থেকেই বিভিন্ন সভা সমিতিতে সেমিনারে আলোচনা করার আমার এ পর্যন্ত, এই বয়স পর্যন্ত যতটুকু সুযোগ হয়েছে, এর মধ্যে মাদক আর দুর্নীতি আর হলো যৌতুক, এই 3টা বিষয়ে আমি বেশি আলোচনা করছি এই পর্যন্ত। আমাদের হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ শাখা একটু সক্রিয় হওয়াতে দীর্ঘদিনের এই মাদক স্পট ছিল এখানে, আলহামদুলিল্লাহ এটা উৎখাত করা সম্ভব হয়েছে, আপনারা জানেন সকলেই। একটাই কথা, সৎ মানুষ লাগবে, সদিচ্ছা লাগবে। নারায়ণগঞ্জ আপনাদের কাছে এই ওয়াদার হলো যে এই ব্যাপারে 0 টলারেন্স থাকা, মানে ব্যবস্থা নেওয়া হবে। মাদক এই এলাকায় থাকবে না এট এনি হাউ, একদম সমূলে এখান থেকে বিনাশ করা হবে ইনশাআল্লাহ। আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে ভিতর থেকে খোকলা করে ফেলবে, আর তারা এখানে কি ব্যবসা খেলবে, এই খেলা এখানে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই ওয়াদা রইল, আপনাদের সহযোগিতা চাই। যদি ওই ছোট ভাই যে এইটা বলছেন, জুমন না কি নাম বললো, হ্যাঁ জুমন, সুন্দর কথা বলছে যে আপনি যদি নির্বাচিত না হন তাহলে কি আমি সমাজের একজন মানুষ না? আমার ইনশাআল্লাহ, আমি এখনই বলতে চাচ্ছিলাম না, ওর কথা হয়ে আমি বলতেছি, কাসেমি ফাউন্ডেশন হতে যাচ্ছে এখানে। আপনিও ইনশাআল্লাহ এটার গর্বিত সদস্য থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে এই ফাউন্ডেশনের মাধ্যমে
এই এলাকা মাদক মুক্ত করে ছাড়বো, চাই আমার 14 গোষ্ঠীর কেউ যদি নির্বাচিত না হয় তাও। ইনশাআল্লাহ। মুরব্বী দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কাজের পরিধি আরো বাড়ায় দেন। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার মাধ্যমে আমাদের সম্মুখে অনেক নতুন তথ্য আসলো। সেই সাথে সাথে নারায়ণগঞ্জ 4-এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসিমের চিন্তা চেতনা, তার পরিকল্পনা, উন্নয়নশীল পরিকল্পনা এবং তার রুচিবোধের সাথে আমরা পরিচিত হলাম। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আগামীতে আবারও আপনাদের সাথে প্রোগ্রামে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।